আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়াই। তবে আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলে কথা বলার জন্য এখানে আসছি। মূলত আসলে আমাদের যেই অবস্থাটা বাংলাদেশের মধ্যে চলতেছে অনেক দিন যাবৎ, আপনারা আসলে মাঝে মধ্যে আমি চিন্তা করি, আসলে দেখেন একজন কথায় বলে না যে পাপে এই পাপ কখনো বাপকেও ছাড়ে না। আসলে এই কথাটার বাস্তব উদাহরণ যদি আপনি চিন্তা করেন, মানে বাংলাদেশে যে পরিস্থিতিটা বর্তমানে চলতেছে, এটা আসলে কিসে, মানে কোথা থেকে এটা শুরু হয়েছিল? এটা কিন্তু সিম্পল একটা ইস্যু ছিল, যদিও আমরা সাধারণত সিম্পল বাট মানে এটা আমাদের জন্য উত্তরটা সিম্পল না। যারা বিশেষ করে আমরা তো আর স্টুডেন্ট না, যারা স্টুডেন্ট আছে বর্তমানে, আমরা তো এখন প্রবাসের মধ্যে আছি, কিন্তু যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আসলে বিষয়টা সিম্পল না। বাট সরকারের জন্য বা যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে বা যারা বাংলাদেশ পরিচালনা করে সংসদে, যে তাদের জন্য আসলে বিষয়টা খুবই সিম্পল ছিল। তো তারা যখন একটা দাবি উঠিয়েছিল, বিশেষ করে ছাত্রছাত্রীরা যখন একটা দাবি উঠিয়েছিল যে না, আমাদের যে কোটা, যেই কোটা আছে, এই কোটা সংস্কার করা দরকার, বা এটা আমাদের সংস্কার, সরকারের উচিত এটা কী করা, কমিয়ে নিয়ে আসা। কারণ আসলে আপনি যদি একটু গভীরভাবে চিন্তা করেন, দেখেন একটা দেশে 56% কোটা থাকবে। আসলে এটা বাবাই চিন্তা করে জেনে যে 56% কোটা যদি একটা দেশের মধ্যে থাকে, তাহলে তাদের যে মেধাবী ছাত্রছাত্রী আছে আমাদের দেশে, জানেন, হিউজ আনএমপ্লয়মেন্ট। So there are lots of graduated people, they are not getting job because of this issue. So তো এখানে 56% কোটা থাকাটা এটা আসলে পাগলামি ছাড়া আসলে আমি ব্যক্তিগতভাবে কিছু মনে করি না। তবে যেটা মূলত বলতে চাচ্ছিলাম যে আসলে পাপ কখনো বাপকে ছাড়ে না। দেখেন, এটা কিন্তু সরকার ইচ্ছা করলে, যদি সরকারের সদিচ্ছা থাকতো, আপনার সরকার কিন্তু এটা একটা সিম্পল ইস্যুতেই শেষ করে ফেলতে পারতো। বা সরকার যদি যারা আন্দোলনরত ছাত্রছাত্রী ছিল তাদের উদ্দেশ্যে যদি সরকার প্রধান আমাদের দেশে, আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, যদি উনি বলতো যে না, আমরা অবশ্যই এটা বিবেচনায় নিব, আমলে নিব, এবং অবশ্যই আমরা যথেষ্ট চেষ্টা করব এটা কমিয়ে আসার জন্য, কারণ এটা আসলে একটু বেশি, 56% কোটা, সো এটা আসলে খাওয়া উচিত না। তো আমরা অবশ্যই আপনাদের দাবি বা যারা ছাত্রছাত্রী আছে তাদের দাবি অবশ্যই আমরা আমলে নিব, নিয়ে এটা কীভাবে কমানো যায় সেই চেষ্টা বা প্রচেষ্টা আমরা অবশ্যই করব। তাহলেই কিন্তু এখানে ঝামেলা শেষ হয়ে যায়। মানে এখানে আর আজকে চিন্তা করেন বাংলাদেশের পরিস্থিতিটা কোথায় গেছে, কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আপনি অবস্থাটা চিন্তা করেন। আজকে দেখলাম প্রত্যেকটা জেলায় জেলায় আন্দোলন হচ্ছে, বিশেষ করে এতদিন তো ঢাকায় বা বিভিন্ন চট্টগ্রাম থেকে শুরু করে রংপুরে বড় বড় নগরীগুলোতে ছিল আন্দোলনটা, কিন্তু আজকে কিন্তু একদম বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায় কী বলে, এই রুরাল প্লেসে পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, গ্রামে গ্রামে চলে গেছে যে এই আন্দোলনটা আজকে। কিন্তু যেইটা কিনা সরকারের একটু সদিচ্ছা থাকলেই সমস্যাটার সমাধান করতে পারতো, এবং যদি আমাদের প্রাইম মিনিস্টার যদি এতটুকু আশ্বাস দিত অবশ্যই যে না, আমরা এটা কমানোর ব্যবস্থা করতেছি, এবং এটা যাতে কমিয়ে নিয়ে আসা যায় আমরা তার ব্যবস্থা করতেছি, তাহলে কিন্তু বিষয়টা সমাধান হয়ে যেত। আর এতগুলি প্রাণ জড়তো না, এতগুলি সাধারণ স্টুডেন্টস যারা আজকে শহীদ হয়ে যাচ্ছে। তো এগুলো ঘটনা, এই যে পুলিশ, তারপরে র্যাব, বিজিবি, হ্যাঁ, তারপরে এই যে আর্মি, সরকারের প্রয়োজন হতো না এগুলো ইউজ করার, আর এতগুলো ছাত্রছাত্রী, নিরীহ ছাত্রছাত্রীও জীবন হারানোর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আপনি চিন্তা করেন, আসলে কি আমি ওই যে বললাম যে পাপ কখনো বাপকে ছাড়ে না। অবশ্যই একজন সরকার প্রধান, তার একজন ওরকম আসলে বর্তমান বিশ্বে, বিশেষ করে আমাদের মুসলমান বিশ্বে, আপনি খুব বলতে পারবেন না গর্ব করে যে এমন একজন সরকার প্রধান মুসলমান বিশ্বে, এই বর্তমান বিশ্বে রয়েছে, যে আপনি তাকে আইডল হিসেবে মানতে পারেন বা তাকে ফলো করতে পারেন, বা আপনি এরকম বলতে পারেন যে না, উনি একজন আমলদার এবং নেক এবং সৎ এই প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার, হ্যাঁ, বা প্রেসিডেন্ট কোনো মুসলমান দেশের নাই, এখন বর্তমানে কোনো দেশই নেই। তো এই জায়গা থেকে ওনার একটা সদিচ্ছায়, ওনার একটা বক্তব্য উনি দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারতো। বাট উনি কি বলছে দেখেন, উনি একটা বক্তব্য দিয়েছে, সবাইকে ঢালাওভাবে, যারা ছাত্রছাত্রী ছিল তারা কিন্তু কোনো দলের না। এটা আগেও জানেন, 2018 সালে এই আন্দোলনটা হয়েছিল, তখন এই যে ছাত্রলীগ যারা আছে তারা কিন্তু এটা দমন করে ফেলছে। কীভাবে? ওই যে সন্ত্রাসী হামলা টামলার মাধ্যমে। কিন্তু তারা চেয়েছিল কি,
সেইমভাবে এই ছাত্রলীগ, এই দুইটা আমি মনে করি কি এই দুইটা পয়েন্টে মূলত আজকে বাংলাদেশে এই পরিস্থিতিটা এসে এসে দাঁড়িয়েছে। একটা পয়েন্ট হচ্ছে প্রধানমন্ত্রীর একটা বক্তব্য, উনি যে বক্তব্যটা দিয়েছেন এটা হচ্ছে কি যে এই মুক্তিযোদ্ধার নাতিপুতি চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতি চাকরি পাবে, যে এই একটা বক্তব্য আমি মনে করি, আমি মানে পার্সোনালি, কারণ যারা ওখানে আন্দোলনরত ছিল যে স্টুডেন্টসরা, তারা কিন্তু কোনো দলের রিপ্রেজেন্টিং তারা কিন্তু করে নাই, বা তারা কিন্তু কোনো দলের অন্তর্ভুক্ত নয়। বাংলাদেশে যে কয়টা দল আছে, যেমন আওয়ামী লীগ রুলিং পার্টি, তারপরে আছে বিএনপি, তারপরে জামাত, হ্যাঁ, তারপরে জাতীয় পার্টি, আরও যেই সমস্ত দল, তারা কোনো দলের নির্দিষ্ট কোনো দলের সদস্য ছিল না। তারা জাস্ট বিভিন্ন ইউনিভার্সিটির ছাত্রছাত্রী ছিল, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির। তো তারা এই জিনিসটা যখন আন্দোলনটা যখন তুলে, তাদের প্রধানমন্ত্রী, উনি একজন তাই একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে এখন আমি ব্যক্তিগত ভাবে মনে করি উনি একজন বিচক্ষণ, এবং উনি একজন যেহেতু ওনার রক্তের রাজনীতি রয়েছে, তো ওনার পক্ষে এই একটা বক্তব্য বা মন্তব্য দেওয়া উচিত হয়নি সাধারণ ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে, কারণ এই বক্তব্যটা আজকে এই পরিস্থিতি এই জায়গায় পর্যন্ত নিয়ে আসছে। কারণ আমি অবশ্যই শুনতে পারছি যে না, তারা তারপরে স্লোগান দেওয়া শুরু করছে কি যে তুমি কে আমি কে রাজাকার। তো আসলে তো তাদেরকে এই কথাটা বল, তারা তো রাজাকার নয়, তারা তো স্টুডেন্টস, তাদের একটা অধিকার আছে, দে হ্যাভ রাইট টু bring a topic, and especially when it comes to about quota system. Of course it's insane, of course, to have to has 56% quota system, like it's insane, it's crazy for any country. সো এইটা হচ্ছে আরেকটা পয়েন্ট। সো আরেকটা পয়েন্ট হচ্ছে কি যে এই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর যে ছাত্রলীগ যারা কিনা হামলা করেছে, আমরা ফেসবুকে দেখেছি, আমরা তো আর সরাসরি ছিলাম না, অবশ্যই আমরা ফেসবুকে বা বর্তমান সোশ্যাল মিডিয়াতে দেখেছি তারা কী পরিমাণ তারা আক্রমণ অত্যাচার করছে এই যে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীর উপরে। সো এটা মূলত কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। কারণ কি, তারা এর আগে আন্দোলন করছে 2018 সালে, আপনারা জানেন, তার সেমভাবে তারা প্রতিহত করছে, কিন্তু সরকার চাইছিল কি এই জিনিসটা 2018 সালের মতনই তাদেরকে জাস্ট তাদেরকে একটু মারপিট করে দিবে, যারা ছাত্রলীগ আছে শেষ হয়ে যাবে। কিন্তু আসলে সরকার ভাবে নাই, কোনো দিন চিন্তা করতে পারে না যে না, ছাত্রদের বিরুদ্ধে কোনো দেশে কোনোভাবেই কোনো দিনেও তাদের বিরুদ্ধে লড়াই করে জয় আনতে, তাদের বিরুদ্ধে লড়াই করে আসলে কোনো কিছু জয় করা যায় না। কারণ কি, ছাত্রদের উদ্দেশ্য ছিল সৎ, তাদের দাবিও ছিল সৎ, জাস্ট এখানে একটু দরকার ছিল প্রধানমন্ত্রীর সদিচ্ছা, আর কিছু না। আমি ব্যক্তিগতভাবে মনে করি আজকে এই পরিস্থিতির শিকার হতো না। এবং দেখেন, সাধারণ বহুত মানুষ তাদের জীবন হারিয়েছে, তাদের লস্ট, তাদের লাইফ হারিয়েছে, বিশেষ করে স্টুডেন্টসরা। আপনি চিন্তা করেন, একটা ছেলে সন্তান মানুষ করতে গিয়ে, কারণ আমরা একটা মিডল ক্লাস ফ্যামিলির সন্তান, আমার বাবা একজন কৃষক, সো আমরা জানি how hard it is life. When you born in a family like your father is a farmer and your mother is a house homemaker, so the thing, so how it's important, how it's hard to difficult. বেসিক্যালি আমি নিজে পড়ালেখা করতে পারি না, কারণ আমি আমার ফ্যামিলির মধ্যে সব থেকে বড়, আমরা 4 ভাই বোন। কারণ আমার বাবা একজন কৃষক, আমার বাবার পক্ষে সম্ভব হয়নি আমাকে পড়ালেখা করানো। সো আমি জানি একটা সন্তানকে কত কষ্ট করে মানুষ করে ভার্সিটি, স্কুল, কলেজ পাড়ি দিয়ে ভার্সিটিতে নেওয়া। তো আজকে তাদেরকে উদ্দেশ্য করে এই বক্তব্যটা দেওয়া একবারই ঠিক হয়নি। আজকে পরিস্থিতিটা দেখেন, সাধারণ মানুষগুলো জীবন হারিয়েছে, অসংখ্য মানুষ তাদের সম্পদ হারিয়েছে, আমাদের দেশের সম্পদ নষ্ট হচ্ছে। সো এই জিনিসটা কখনোই কাম্য ছিল না। এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে প্রধানমন্ত্রীর যদি সৎ ইচ্ছা থাকতো, এই জিনিসটা আরও পূর্বেই সমাধান হয়ে যেত। তো আমি আর জাস্ট আমার ব্যক্তিগত চিন্তা ভাবনা থেকে আমি এই কথাগুলি বললাম। আমি কোনো দলকে রিপ্রেজেন্ট করি না বা কোনো দলকে সাপোর্ট করি না, বিশেষ করে আমি পলিটিক্স করিও না। তো যাই হোক, আমার কথায় যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা কারো মনে আমি অজান্তে আঘাত দিয়ে থাকি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমি আসলে I'm not gonna say anything about this movement or something, cause I'm not in my country anymore right now. I mean, I'm living in another country. I'm in abroad right now. So আসলে খুবই দুঃখজনক যখন বিদেশের মাটি থেকে দেখি দেশের এই যে পরিস্থিতি, এই যে অবস্থা, খুবই কষ্ট লাগে। কারণ দেশের মানুষগুলো অনেক কষ্ট করতেছে। তো এটা কোনোদিনও বাংলাদেশের জন্য কাম্য ছিল না। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন।